ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে প্রিয়স্মিতা তেহজাবিন রায়। পর্ব সংখ্যা ৬। শিকদারদের বাগানবাড়ির বেসমেন্টে একটি গোপন কক্ষে খুব গম্ভীর আলোচনা চলছে। কয়েকজন ব্যক্তির মধ্যে সবার মুখের ভাব গম্ভীর। তাদের মধ্যে থেকে শুদ্ধ এক ভুরু উঁচিয়ে বলল, তাহলে দেখি রাজার হালেই আছিস। তাদের মধ্যে একজন বলল, এখন তো সব ঠিকঠাকই আছে, তাই একটু আনন্দ ফুর্তি করছি, মেয়ে টাকা কোনো কিছুর অভাব নেই। তাহলে দুঃখের কেন থাকবো? শুদ্ধ চিৎকার করে উঠল, ঠিকঠাক মাই ফুড, কিছুই ঠিক নেই। সারাদিন ঘরে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে থাকলে কি আর দেখা যায়? অন্য একজন বলল, কোনো তো সমস্যা নেই, যে জাল বিছিয়ে রেখেছি সেই জাল থেকে প্রণয় শিকদার এই জন্মেও ছাড়া পাবে না। একটি কুটিল হাসি দিল সে। শুদ্ধ বুড়ো কুচকে বলল, কতটা চেনো তুমি তাকে? আর কি বললে? কোনো সমস্যা নেই। যে ঘর কাঁপিয়ে হাসি দিল। উপস্থিতি সবাই বুড়ো কুচকে শুদ্ধ তাচ্ছিল্য হাসি দিয়ে তাদের মধ্যে একজনকে ইশারা করে বলল, তুমি খুব চালাক ভাবো নিজেকে। প্রণয় শিকদার যে কি জিনিস তোমার তো বোঝা উচিত ছিল, কিন্তু আফসোস এতদিনে বুঝতে পারলে না। ছ্যা। সে আবারও তাতে দাঁত পিষে বলল, তোমরা কি পারো? ভালো করেই নজরটা তো রাখতে পারো না। এমনভাবে বেশি দিন চলতে পারবে না তোমাদের রাজত্ব। সে আবারও আগের জনের দিকে তাকিয়ে বলল, কেমন চলছে দিনকাল? নিজের দিকটাও তো ভালোই বুঝে নিয়েছ। এতগুলো গাধার মাঝে তুমি একমাত্র যাকে ভরসা করো, তুমি একজন যাকে ভরসা করা যায়। সেও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমিও এমনি এমনি কিছু করনি, তোমারও তো ততটাই স্বার্থ ছিল যতটা আমার। সে আবারও হাসলো। শুদ্ধ আবারও হেসে বলল, আমি ভালোই জানি তোমরা এক একটা কালসাপ, নিজেদের ভাগ ভালো করে বুঝে নিয়েছ। তোমাদের স্বার্থ উদ্ধার হওয়ার পর আর খুঁজে পাওয়া যাবে না কাউকে। তোমাদের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু করতে পারো, তোমাদেরকে বিশ্বাস নেই। তাই আমাকেও তো আমার ভাগ বুঝে নিতে হবে। অনুজনের দিকে তাকিয়ে বলল, আর কত অপেক্ষা করব আমি? লোকটি বলল, তুমি যাও, এখন সেটা দেওয়া সম্ভব না। তাহলে তুমি আমাদের সবাইকে প্রাণে মারতে পারো। শুদ্ধ চেয়ারে লাথি দিয়ে বলল, এসব আমি শুনবো না, আমার এখনই চাই। আরেকজন বলে উঠল, শান্ত হও, প্রণয় পুরোপুরি জালে ফেসে আছে। মানে এটা নয় যে সে কিছুই পারে না বা পারবে না। আহত বাঘকে না খোঁচানোই ভালো, না হলে বিগড়ে মারা পড়বে যে। সে কতটা ভয়ঙ্কর সেটা তো তোমরা ভালোই জানো, তোমার অজানা নয়। আর তার প্রাণভোমরার হাত দিলে সবাইকে বেঘরে মরতে হবে। 2-1 বছর অপেক্ষা করো, সব হবে। সুদের রাগ সারা শরীরে জ্বলছে। রাগে কাঁপতে কাঁপতে সে বলে, আমার ভাগ যদি আমি না পাই তাহলে তোদেরকেও আমি মেরে ফেলবো। পেছন থেকে 2-4 জন চাতকের উদ্দেশ্য করে বলল, তোরা ভালোভাবে নজর রাখবি, সাবধান। প্রণয় শিকদার 2টা চোখ আর 2টা কান এক্সট্রা। ধরা পড়ে গেলেই আমাদের নামে বলিস, তাহলে তোদের বংশের বাতি জ্বালানোর জন্য আর কেউ থাকবে না। মাইন্ড ইট। এই বলে বাঁকা হাসলো শুদ্ধ। মনে মনে বলল, প্রণয়, তোকে এত সহজে আমি মারতে দেব না। তুই দুকে দুকে মরবি, বেঁচে থাকবি মরার মতো। সব থেকে তোর কাছের কিছুই আমি কেড়ে নিব, কিছুই থাকবে না তোর। তোর জীবন থেকে সমস্ত সুখ আমি কেড়ে নিয়ে খুব তাড়াতাড়ি বেঁচে থাকার শেষ সম্বল কেড়ে নিব। আর তুই কিছুই করতে পারবি না। বিকেলটা 4টে, গরম হাওয়ার অবস্থায় গ্রামবাসীর খাবার দাবারের ব্যবস্থা। আসরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই বর আসবে। সব মেয়ে ও মহিলা প্রীতার ঘরে ভিড় করেছে। মেকআপ আর্টিস্ট প্রীতাকে সাজাচ্ছে। বরের ইচ্ছে অনুযায়ী মেরুন রঙের বেনারসিতে মেয়েকে সাজিয়েছে বাড়ির লোক। পরি পরি টিটকারি মেরে বলল, মেজো আপু, আজকে তো দুলাভাই শেষ, তোমাকে দেখেই ফিদা হয়ে যাবে। চিত্রা দুষ্ট হেসে বলল, আপু, তোমার রূপের আগুনে দুলাভাই নিশ্চিত কালো হয়ে যাবে। পূর্ণতা বলল, আপু, একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেও ভালো করনি।
পূর্ণতার মুখের কথা কেড়ে নিয়ে সায়রা বলল, সে আর বলতে, বনু আর কত শখ ছিল আমরা দুজন এক বাড়িতে বউ হয়ে যাব, কিন্তু এ কি করলো বলে নাক মুখ কুচকালো। শ্রেতা বলল, আহা, তোমার আর অভিনয় করা লাগবে না তো, কি সুন্দর লাগছে তোমাকে আপু। প্রীতা লজ্জা লাল হয়ে যাচ্ছে। প্রিয়তা বলল, তুই খুব খুশি তাই না আপু নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে? প্রীতা ভাবল, সত্যি তো, সে শুধু খুশি নয় বরং অনেক সুখী। এরকম সুখ সবার কপালে থাকে না। প্রীতা বলল, হ্যাঁ আমি খুব খুশি। প্রিয়তা খুশি হলো সে নিজের আঙ্গুল ভঙ্গুর, কিন্তু অন্যদিকে পূর্ণতাকে দেখে তার মনটা ভালো লাগার চেয়েও যায়। প্রিয়তা আপুর ঘর থেকে বেরিয়ে বড় ছাদে গেল। আজকের আকাশে চাঁদ নেই, নিকষ কালো অন্ধকার, হয়তো আমাবস্যা। ছাদের লাইনও আলোতে লাগানো নিয়ন আলো ছাড়া অন্য কোনো আলো নেই। প্রিয়তার সেই নিকষ কালো অন্ধকারে দিকের চোখ রেখেই 1 বছর আগের অতীতে ডুবে যায়। 14 বছর বয়সী কিশোরী কন্যা, বড়ই দুরন্ত। বয়সন্ধির কালে নারী পুরুষের দেহ ও মনের পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। বিশেষ করে মেয়েদের জীবনে অন্য দৃষ্টান্ত দেখতে শুরু করে। প্রেম, ভালোবাসা, নতুন কিছু অনুভব সাথে পরিচিত আবেগের বয়স তাদের। প্রিয়তা তার ব্যতিক্রম ছিল না। বুঝতে শেখার পর থেকে একজন পুরুষের প্রতি সে ভীষণভাবে আসক্ত। যখন সে মানুষটাকেই ভালোবাসার অর্থ বুঝতো না, তখন থেকেই এই পুরুষটাকে তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাস করতে দিয়েছিল। ভালোবাসার অনুভূতির সাগরে প্রথম জোয়ার কবে এসেছে সেটা জানে না প্রিয়তা শুধু জানে এই সুস্পষ্ট স্বল্পভাষী মানুষটার প্রতি সে ভীষণ দুর্বল। প্রিয়তা জন্মের পর থেকে দেখে আসছে এই মানুষটাকে। মানুষের কথা বলার ধরন থেকে শুরু করে প্রত্যেকটা কাজই সুনিপুণ ও ওই বাদামি বর্ণের চোখ জোড়া থাকে সব থেকে বেশি আকর্ষণীয়। তার ভালোবাসা অন্যদের মতো ছিল না। সে রাগী, কিন্তু প্রিয়তার প্রতি ভীষণ দায়িত্ববান। ছোট থেকে এই মানুষটা প্রিয়তাকে সবচেয়ে বেশি আদর যত্নে মানুষ করেছে। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে কেউ যদি জিজ্ঞাসা করতো সে কাকে বেশি ভালোবাসে, সে সে কোনো বাক্য ব্যয় ছাড়াই চোখ বন্ধ করে বলে দিত, প্রণয় ভাইয়া। শিকদার বাড়ির ছেলে মেয়েদের সংখ্যা নিহাতি কম নয়। এতজনের মধ্যে কর্তা গিন্নি কাউকে আলাদা নজরে দেখতেন না। তাদের সবার কাছেই সবাই সমান। মূলত শিকদারদের টাকা পয়সা, অভিজাত মান মর্যাদা কোনো কিছুর কমতি ছিল না। তাই নিঃসন্দেহে বলা যায় শিকদার বাড়ির প্রত্যেকেই ছেলে মেয়েদের সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। কখনো কিছু চাইলে আর পায়নি এমনটা হয়নি। তারা নিজেদের মতোই বড় হয়েছে, তাই আলাদা করে কাউকে নজর দেওয়ার প্রয়োজন হয়নি। প্রিয়তা ভীষণ অভিমানী প্রকৃতির মেয়ে। তার ছোট থেকে টাকা পয়সা, অভিজাত, দামি জিনিসপত্র এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে খুব সাধারণ জিনিসেই খুশি হয়ে যেত। তার কাছে এসব থেকে ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদের দাম অনেক বেশি। তাই প্রণয় ব্যতীত অন্য কাউকে সে বুঝতো না। প্রণয় একমাত্র ব্যক্তি যে প্রিয়তার চোখ দেখে বুঝতে পারতো সে কি চায়। দৃষ্টি পড়ে নিত তার 2 সেকেন্ড সময়ে। এত ভাই বোনের মধ্যেও প্রিয়তা ভালোবাসার উষ্ণতা ওই মানুষটার পক্ষে খুঁজে পেত, যে আদর, চরম ভালোবাসার যত্ন কোনো কিছুর অভাব বোধ করায়নি প্রিয়তাকে। মানুষটা বকলেও ওর ভীষণ কষ্ট হতো, অভিমানে বুক ভার হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ পর আবারও প্রণয়ের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদরি স্বরে দুটো বাক্যই বলতো। তখনই সে বরফ গলা পানির মধ্যে ঠান্ডা গলে যেত। প্রণয়ের প্রতি আদরে গড়ে তোলা এক ছোট্ট ননির পুতুল ছিল সে। এভাবেই সে বড় হতে লাগলো। প্রিয়তা যখন 10 পেরিয়ে 11তে পা দিল, তখন থেকে তার অনুভূতি পাল্টাতে লাগলো। সে বুঝতে পারলো না ওর অমন লাগে কেন। ওই অনুভূতির কোনো নাম সে দিতে পারতো না। প্রণয়ের আদর, যত্ন আর ভালোবাসায় আরো কয়েক বছর পার হয়ে গেল। তারপর সে ফাইনালি নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেল। আবেগের বয়সে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু সাংঘাতিক। নিজের থেকে 13 বছরের বড় চাচাতো ভাইয়ের প্রেমে সে খুব বাজেভাবে ফেঁসে গেছে। যদিও তার ভালোবাসাটা একতরফা ছিল। প্রণয় তাকে ভালোবাসে কিনা সে বিষয়ে সে কিছুই জানে না। তার মনে হতো
এই দুধের শিশু প্রণয় কোনোদিনও ভালোবাসবে না, কিন্তু সে তো বাসে, সত্যি ভালোবাসে ভীষণভাবে। তাই চেষ্টা করবে প্রণয়কে নিজের করে রাখতে। তার দৃঢ় বিশ্বাস ছিল সে যথেষ্ট সুন্দরী। প্রণয় যদি তাকে এখন ভালো না বাসে, একসময় ঠিকই তার প্রণয়ে মনে জায়গা করে নিবে। তখন থেকে প্রিয়তা অনেক সেজেগুজে থাকতো, সবসময় প্রণয়কে পটানোর জন্য। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে আসা ঝড়ে প্রিয়তার জীবনটা যেন পাল্টে গেল। জীবনের হিসেব উল্টাপাল্টা হয়ে গেল। ছোট কিশোরীটার মন ভেঙে গেল। আবেগের বয়সে ধাক্কা পেয়েছিল ভীষণ ভারী প্রিয়তার জন্য। কিছুদিনের মধ্যে প্রিয়তার জীবন থেকে আদর, ভালোবাসা, শাসন, বারণ, যত্ন সব হারিয়ে গেল। ভালোবাসায় গড়া পুতুলটা অবহেলার ছাদে ছুঁড়ে মারা হলো। কখনো কষ্ট পাওয়া প্রিয়তা হুবুডুবু খেতে লাগলো। তখন কষ্টের কারণ একটা নয় যে প্রণয় তাকে আগের মতো যত্ন বা ভালোবাসা দেয় না, বরং তার যন্ত্রণাটা এইখানে। হয়তো যখন সে প্রণয়কে অন্যের সাথে দেখতো, কি ভীষণ যন্ত্রণা হতো মেয়েটার। রাতে যে ছটফট করতো কিশোরী, প্রথমে ভালোবাসা হারিয়েছে, যন্ত্রণায় সহ্য করতে পারতো না। কোনোদিনও প্রণয়কে তাকে একচুল পরিমাণ কষ্ট পেতে দিত না, কিন্তু দিন শেষে সেই প্রিয়তাকে যে কষ্ট পেতে হয়েছে, সব থেকে বড় কষ্টের সাগরে ছুঁড়ে মেরেছে তারই কাছের মানুষ। কতবার যে কত আপত্তিকর মুহূর্তের সাক্ষী হয়ে প্রিয়তা, তার কোনো হিসাব নেই। প্রথম প্রথম সেই সব মেনে নিতে পারতো না, কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রণাগুলো বুকের ভেতর গোপন রাখতে শেষ শেষ লিখে গেছে। আর এই যন্ত্রণা গোপন কথা সে কখনো কাউকে জানাতে চায় না। হুট করে প্রণয় পাল্টে যায়, সে আর প্রিয়তাকে হাসায় না, তার কথা মন দিয়ে শোনে না, চোখের দিকে তাকে মনের ইচ্ছেগুলো পূরণ করে দেয় না। প্রণয়ের চোখের দিকে তাকালে প্রিয়তা নিজেকে সামলাতে পারতো না। তাই এরপর থেকে প্রিয়তা আর কখনো তার চোখের দিকে তাকাতে চায় না। প্রিয়তা যে প্রণয়কে বলার চেষ্টা করেনি এটা নয়, প্রথমত ভীষণ কষ্টই ভুগেছে সে, কিন্তু এটা করলে আর তার বেশি কষ্ট হতো। শেষমেশ সে উপলব্ধি করে সে প্রণয়কে কখনোই ভুলে যেতে পারবে না। কিন্তু কিছু কাছের মানুষ আছে যাদের সারা দিন অন্তত একবার চোখের সামনে না দেখলে প্রাণটা ছটফট করে। সে বুঝলো প্রণয়ও ওর প্রতিটা রক্তের কোণায় বহমান, সে তাকে কোনোদিনও ভুলতে পারবে না। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভুলতে পারবে না। তবে তার মনে এই না যে সে তার মাঝে আছে, সে মাঝে যন্ত্রণা কোথায়, নিজের মনের ভালোবাসা কিংবা পুরোটাই তার নিজের একার। প্রিয়তা নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, ভালোবাসার মানুষকে অন্যের হয়ে গেছে, এটা তার সমস্যা, আমার না। আমি না হয় আজীবন দূর থেকে ভালোবাসবো, আমার প্রত্যাশার কিছু নেই। এভাবেই ভাবতে ভাবতে প্রিয়তার ভিতর চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গাল বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জলের স্রোত। পেছন থেকে কেউ একজন ডেকে ওঠে, হে বিউটিফুল লেডি। প্রিয়তা গাল মুছে পেছনে ফিরে তাকায়। শুদ্ধ দাঁড়িয়ে আছে। শুদ্ধ বললে, এমন অন্ধকারে তোমার রূপের ঝলক দেখতেছি, এত সুন্দরী কেন তুমি? কে বলো, কেন বলো তো? এই রাতের আধারও তোমার রূপের কাছে হার মানতে বাধ্য হচ্ছি। তোমার মতো অধীন্য সুন্দরী আমি তো আর কাউকে দেখিনি, জীবনের একটাও দেখিনি। বলতে বলতে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়তার অস্বস্তি হলো। এমন কথায় সে বলল, ভাই আপনি এখানে? শুদ্ধ বলল, হ্যাঁ, এত আলো আর ভালো লাগে না, আমি অন্ধকারের মানুষ, এই অন্ধকারকেই খুঁজতে আসলাম, কিন্তু এখানেও তো আলো, যেমন তেমন আলো না, চোখ ঝলিয়ে দেওয়ার মতো আলো, যে আলোয় বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। প্রিয়তা অস্বস্তি আরো বাড়লো। সে বলল, আপুর বিয়ে হয়তো শুরু হয়ে গেছে, তাই নিচে যাচ্ছি, ভাই আপনিও আসুন। শুদ্ধ বলল, হ্যাঁ যাও। প্রিয়তা বলে। প্রিয়তা চলে গেল। শুদ্ধ বাঁকা হেসে বলল, তোমাকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় সুন্দরী, কি আছে তোমার মাঝে? পরিণীতা সকাল থেকে আদিবকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পরিণীতা মনে মনে ভাবলো, কোথায় গেল মানুষটা? এদিক ওদিক খুঁজে হঠাৎ করে সাদাফ চলে এলো। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ফুলপরি, কি খুঁজছো? পরিণীতা হেসে বলল, না ভাইয়া। সাদাফ আবারও বলল, আমি আসার সময় সবার জন্য গিফট এনেছিলাম।
তোমার জন্য এনেছি, কিন্তু তোমাকে দেওয়ার সুযোগ হয়ে হলো না। পরিণীতা হেসে উঠল। এসবের কি প্রয়োজন ছিল ভাইয়া? সাদব চোখ ছোট ছোট করে বলল, ফর্মালিটি করছো? পরিণীতা আবার এসে বলল, না না ভাইয়া, তা না। আচ্ছা দাও। সাফাত স্মিত হেসে পকেট থেকে একটা পেন্ডেন্ট সহ চেন বের করলো। পরিণীতা অবাক হয়ে বলল, এটা কি? সাদব বলল, গিফট। পরিণীতা বলল, সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। কেন? এত দামি গিফট? সাদাব পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল, শুনো পরী, তোমার কাছে এটা খুবই তুচ্ছ আর সামান্য। তুমি যদি নিতে না চাও তাহলে ফেলে দিও। বলে চেনটা পরিণীতার হাতে দিয়ে চলে গেল। পরিণীতা বুঝলো লোকটা রাগ করেছে। সে এখন সাদাবকে ফ্যাসাদে পড়লো। কি করবে? সবকিছু একপাশে রেখে আবিদকে কল দিতে লাগলো। এবার পরিণীতা বিরক্ত হলো। শিকদার বাড়ির বাইরে বেরিয়ে সে আবারও কল করলো। এবার আদিপ রিসিভ করলো। যে মিষ্টি বাড়ি পরিণীতা, তার সাথে জড়ানো গলায় কথা পর্যন্ত বলে না, সেই পরিণীতা ঝাড়ি দিয়ে বলল, কোথায় আপনি? এখনই আমার সাথে পুকুর পাড়ে এসে দেখা করবেন, আমি অপেক্ষা করছি। বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সে রীতিমতো খেপে গেছে রাগে। কি পেয়েছে লোক তার সাথে? আজকে আসলে সত্যি সত্যি এই পুকুরে ফেলবে। প্রথম পা টিপে টিপে বোনের ঘরে ঢুকলো, কারণ সে সে মাত্রই তার বোনকে বিয়ের আসরে রেখে এসেছে। কিছুক্ষণ আগে পৃথার বর সাদিক এসেছে। সবচেয়ে মিল সবাই সব মেয়ে মিলে প্রণয়কুঞ্জের গেটে দাঁড়িয়ে আছে। পাত্রপক্ষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মূলত ইয়ানা, চৈত্রা, সায়রা, পূর্ণতা, কুহুরা ঝগড়া করছে। প্রিয়তা, পরিণীতা আর প্রেরণা তাদের সব কথাই হ্যাঁ হ্যাঁ করে সায় দিচ্ছে। কারণ শিকদার বাড়ির সব মেয়েরাই মিষ্টিভাষী, তারা ঝগড়া ক্যান্সেল করতে পারে না। ইয়ানা বলল, বিআই সাহেব, 1,00,000 টাকার কম হলে ঢুকতে দিব না। সাদিকের চাচাতো ভাই শিহাব বলল, এত সুন্দরী বিয়ান সাহেব, এর জন্য শুধু 1,00,000 টাকা কেন, গোটা জীবন মঞ্জুর। সবাই হেসে উঠল। শিহাব আবারও বলল, বিয়ান সাহেব, শুধু 1,00,000 টাকা নিয়ে চলে যাবেন? একটু মিষ্টিমুখ করান। এভাবে হাসি তামাশা করতে গিয়ে পুরো জুসের গ্লাসটা ইয়ানার ড্রেসে পড়ে গেল। প্রথম বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইয়ানার আগে ফুসতে ফুসতে নিজের পছন্দের ড্রেস চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিল। ঠোঁটে ম্যাচিং লিপস্টিক দিতেই পেছন থেকে দরজা খোলার শব্দে লাফিয়ে ওঠে। পেছন ফিরতে প্রীতমকে দেখে তার কলিজায় পানি আসে। ইয়ানা বলল, উফ পেয়ার লাল, আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। প্রীতম ডেভিল হাসি দিয়ে আস্তে আস্তে বলল, রসগোল্লা, এখন তুমি এমনিতেও হার্ট অ্যাটাক করবে। ইয়ানা কিছু বোঝা ওঠার আগে চটফট করে উঠল, পালানোর চেষ্টা করলো, কিন্তু দৌড় দেওয়ার আগে প্রীতম একটানে বুকের মাঝে মিশিয়ে নিল। বলল, কোথায় পালাচ্ছ রসগোল্লা? জানো না আমার রসগোল্লা ফেভারিট? একটু তো টেস্ট করতে দিতে হবে। খরচের মুখটা আকুপাকু করছে। লজ্জায় ইয়ানার গাল রক্তবর্ণ ধারণ করলো। লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনার পছন্দ মিষ্টি, আমি না। প্রীতম বলল, সো হোয়াট? গোলুমোলু রসগোল্লা আমার পছন্দ। টাস্ট মি। এই রসগোল্লার খেয়ে যদি ডায়াবেটিস হয়ে যায় তাও রাজি। তবুও দুঃখ নেই। ইয়ানা কিছু বলবে তার আগে প্রীতম ওর নিজের অধরে মিলিয়ে নিল। ইয়ানার চোখ গোল গোল হয়ে গেল, সারা শরীর শিশির করে উঠল। এমনিতে এই মানুষটার স্পর্শ তার হৃদয়ের যন্ত্রণাদায়ক অসহ্যভাবে কেঁপে ওঠে। 5 মিনিট পর ইয়ানা ছটফট করে উঠল। প্রীতম বিরক্ত হলো। কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট সরালো। ইয়ানা ঝুঁকে ঝুঁকে বিশ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার আগেই লাল হয়ে যাওয়া ঠোঁট দেখে প্রীতম আবারও নেশা ধরে গেল। আবারও অধর নিজের আয়ত্তে নিয়ে নিল। পরিণীতা 20 মিনিট অপেক্ষা করার পর অনুভব করলো কেউ এসে পাশে বসেছে। মিষ্টিভাষী পরিণীতা কিছু কড়া কথা শোনা তৈরি হতেই কিন্তু আদিপ এর লাল মুখটা দেখে বুকের ভেতরটা মোচড় দিল। চশমার আড়ালে চোখ দুটো লাল, ঠোঁট শুকিয়ে গেছে, মাথা চুল এলোমেলো, সম্বর্ণের মুখ বিষণ্ণতায় ছাপ। গায়ে একটা নর্মাল টি শার্ট আর ট্রাউজার, কেমন যেন চোখ দুটোই জল জল করছে। পরিণীতা কপালে হাত দিয়ে চমকে উঠল। জিজ্ঞেস করলো, এত জ্বর? আপনি কেমন আছেন? কি করে এসেছেন মাস্টার মশাই? আবিদ উত্তর না দিয়ে কিছুক্ষণ সামনে বসা রমণী সুশ্রী মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পরিণীতার বুকে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল।
পরিণীতাতে শিউরে উঠল, কারণ শরীরটা এতটাই গরম যে উষ্ণতায় পরিণীতার গা জ্বলে যাচ্ছে। তার চেয়েও বেশি জ্বাল ছিল মন। নিজের প্রাণের পুরুষকে এই অবস্থায় দেখে পরিণীতার চোখে পানি টলমল অবস্থায় উতলে উঠল। আবিদের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। আসলে তার ভীষণ কষ্ট হচ্ছিল। এখন একটু স্বস্তি বোধ করলেও আসার সময় মনে হচ্ছিল এখনই মাথা ঘুরে পড়ে যাবে। ভাঙা ভাঙা গলায় বলে, অ্যাঞ্জেল। পরিণীতা কাপা গলায় শুধু বলে, হুঁ। পরিণীতার গলায় মুখ গুজে দিয়ে আবিদ বলল, এটা চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে। কখন পেয়েছি জানো? তখন পেয়েছিলাম যখন দেখলাম অন্য পুরুষ তোমার চোখের দিকে দেখছিল, প্রিয় নামে ডাকছিল, তোমার চুল সযত্নে ফুল খেতে দিচ্ছিল। এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি তখন যখন দেখলাম তুমি কিছু বললে না, উল্টে খুশি হচ্ছ। আবিদের অতিরিক্ত ভারী গরম নিঃশ্বাসে পরিণীতার গলায় আশ্রে পড়ছে। আবিদ আবারও বলল, তোমাকে যদি আমি অন্য কারোর সাথে দেখি তাহলে সত্যি প্রিয়তমা আমি বাঁচতে পারবো না, আমার সহ্য হবে না। তোমাকে অন্য কারোর সাথে দেখার আগে আমার মৃত্যু হোক, না হলে আমি মরবো। মনে রেখো, যদি কেউ তোমাকে, শুধু তুমি আমার, তোমাকে শুধু আমি ছোবো, আদর করব, ভালোবাসবো, অন্য কেউ না। হলেও তোমায় আমি শেষ করব, নয় নিজেকে। এইসব বলেই চুপ হয়ে গেল। পরিণীতা বুঝলো আবিদ ঘুমিয়ে পড়েছে। আবিদের মাথাটা নিজের বুকে আরেকটু শক্ত করে চেপে ধরলো। মাথা চুলে চুমু দিয়ে বলল, এত ভালোবাসো আমাকে? কই, কখনো তো বলো না। হুঁশে থাকলে শুধু বকা আর ধমকি দাও। পরিণীতার বুকটা ব্যথায় ভারী হয়ে উঠল, কারণ আবিদের এতটা জ্বর বাড়ছে। সে এখন কি করবে? এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। পরিণীতা একে একে ইয়ানা, পূর্ণতা, প্রিয়তাকে ফোন করে চুপি চুপি পুকুর পাড়ে আসতে বলল, কাকপক্ষী যেন টের না পায়। তারা তিনজন পুকুর পাড়ে এসে উক্ত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পূর্ণতার প্রিয়তা একে অপরের মুখ চাওয়াচাই করলো, তারপরে একসাথে বলল, মাস্টার মশাই তোর সাথে কেন? পরিণীতা উত্তেজিত হয়ে বলল, পরে সব বলবো, আগে ওনাকে বাড়িতে নিয়ে যেতে হবে, উনি ঘুমিয়ে পড়েছে। ওরা বলল, আমরা কিভাবে নিয়ে যাব? প্রিয়তা বলল, পুরুষ মানুষের সাহায্য নিতে হবে। ইয়ানা বলল, শিকদারদের ভুলেও জানানো যাবে না, না হলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। পরিণতা পরিণীতা বলল, শিয়াব ভাইয়া আর সামির ভাইয়াকে চুপি চুপি ডেকে নিয়ে আয়। ইয়ানা গেল ডাকতে। পূর্ণতা ছুটে গেল, বলল, কি হয়েছে ওনার? পূর্ণিতা বলল, অনেক জ্বর। পূর্ণতা কপালে হাত ছুঁয়ে চেঁচিয়ে উঠল, ছবি না ওনাকে। পূর্ণতা চোখ ছোট ছোট করলো। এর মাঝে শিয়াব আর সামির এলো। এসব দেখে তারা অবাক। প্রিয়তা মিষ্টি এসে গুছিয়ে সব বলল, ভাইয়া ওনাকে একটু বাড়িতে পৌঁছে দিবেন। শিয়াবের গালে পানি পানি হয়ে এলো। হ্যাঁ, নিশ্চিত। এটা বলে তারা দুজন আবিদকে ধরে নিল। একবার কাজের লোককে বলে দিল আবিদের বাড়ি চিনিয়ে দিতে। ভীষণ অস্থির হলো পরিণীতা। এই পুরো ব্যাপারটা দূর থেকে দেখলো শুদ্ধ। বাঁকা হেসে মনে মনে বলল, এই পুরো খন্দকারটাই মিথ্যাবাদী আর চিটারবাজ। বড় বড় করে লেখা, এই বংশের প্রেম করা বারণ, অথচ সবাই প্রেম করে। ভালোই হলো, খেলতে অনেক মজা হবে। এটা বলে আবারও বাঁকা হেসে চলে গেল। বাড়ির ছেলেরা বরযাত্রী আপ্যায়নে ব্যস্ত। বরযাত্রীরা খেতে বসে পড়েছে, সবাই পরিবেশন করছে। খাওয়া দাওয়ার পাট শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য তাড়া দিলেন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বর আর বউ এর পাতলা একটা সাদা কাপড়, নিচে একটা কসর বড় পাত্রে পানি রাখা, সেখানে বর বউয়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চিত্রা দুষ্টু এসে সাদীপকে জিজ্ঞাসা করলো, কি দেখছেন দুলা ভাই? সাদীপ তৃপ্তির হাসি দিয়ে বলল, পরবর্তী 60 বছর। সবাই হেসে উঠল। সায়রা প্রীতি জিজ্ঞেস করলো, তুই কি দেখতে পাচ্ছিস? প্রীতি বলল, আমার জান্নাত। প্রীতা বলল, আমার জান্নাত। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব প্রথমে প্রীতাকে কবুল বলতে বললেন। প্রীতা ফুঁপিয়ে কেঁদে উঠল। খলিল শিকদার তার হাতটা জড়িয়ে ধরল। খলিল শিকদার মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। প্রীতা 3 কবুল বলে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলল। এবার সাদীপকে কবুল বলতে বলল। সে নির্দ্বিধায় কবুল বলে দিল। শিকদার বাড়ির কর্তা গিন্নির মনটা ভীষণ উদ্বিগ্ন। সে সন্তানকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছে। সেই সন্তান যখন এক বাক্যে বিনিময়ের পর হয়ে যায়, তখন মায়ের প্রাণে কি আর সয়? বিয়ে শেষ, কাল সকালে বিদায় হবে।
এক রাত এখানে থাকতে হবে, এটাই শিকদার বাড়ির নিয়ম। পৃথার সব কাজিনরা বাসের ঘর সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় আজকে অনেক ক্লান্ত, তার মন আর শরীর একতই চাপ নিতে পারছে না। উপায় থাকলেও সে কবে ধরে অজানায় হারিয়ে যেত, যেখান থেকে থাকতো না কোনো যন্ত্রণা বা এমন কোনো ইংরেজ ইজারা যদি থাকতো যা নিজের মনের ভেতরে সবকিছু মুছে ফেলতে পারে। পহেলিকা আশেপাশে কোথাও নেই। প্রণয় ওয়ার্ডরোব থেকে একটা পোলো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গায়ের কালো শার্টের বোতামগুলো খুলে ফোন বেজে উঠল। তাই সে বাইরে এসে ফোনটা ধরলো। ওপাশের কথা শুনে মুখে রক্ত উঠে এলো। মনে হলো কলিজাটা কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। প্রণয়ের হাত পা অসর হয়ে আসতে ভেতরটা অজানা ভয় আর শঙ্কায় উন্মুক্ত হচ্ছিল। প্রণয় উন্মাদের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ তার আশেপাশে সবকিছু যেন অদৃশ্য। ছেলেটা মুহূর্তেই পাগলের মতো বেরিয়ে গেল। তাই প্রণয়কে এভাবে বেরিয়ে যেতে দেখে সবাই অবাক হলো। কোনো বিশেষ কাজেই বেরিয়েছে এমনটি ভেবে নিল আমলে কেউ। শুধু শুদ্ধ ব্রু কুচকে প্রণয়ে যাওয়ার পানে। প্রণয় পাগলের মতো গাড়ি নিয়ে 40 মিনিটের পর 10 মিনিটে পাড়ি দিল। দরদর করে ঘামের স্রোত বইছে। বুকের বাপাসটা ছড়িয়ে রেখেছে অসহ্য যন্ত্রণা। হাই স্পিডে রায়পুরের শেষ সীমানায় এসে পৌঁছালো। সেখান থেকে জঙ্গলের শুরু। প্রণয় দ্রুত গিয়ে দেখলো দুজন লোক প্রায় আত্মর অবস্থায় পড়ে আছে। প্রণয় একটা কলার ঝাড়ি তুলে বলল, আমার রক্তচাপা কোথায়? লোকগুলো কিছু বলার অবস্থায় নেই। প্রণয় বন্দুক বের করতেই পায়ে শুট করলো। বাঘের মতো গর্জন দিল, কয়েকটা বিশ্রী কালি দিল। বল না হলে এখানে মেরে ফেলবো। লোকটা কাঁপতে কাঁপতে বলল, সামনের জঙ্গলের দিকে ইশারা করলো। প্রণয় ওকে ফেলে ছুটলো। প্রতিটা ধাপে মনে হচ্ছে আই ফুরিয়ে আসছে, প্রাণটা এখনই বেরিয়ে যাবে। বুকের ভেতর তার অসহ্য যন্ত্রণায় ছেকে ধরেছে। গভীর অরণ্য, কোথায় খুঁজবে সে তার রক্তচাপাকে? প্রণয়ের ওপর তাকিয়ে চিৎকার করলো, বলল, হে আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে সবই কেড়ে নিয়েছো। আমার মানসিক শান্তি, বেঁচে থাকার উদ্দেশ্য, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছো। কিন্তু আমার প্রাণভোমরা যদি কিছু হয়, আমি আবরার শিকদার প্রণয় সবকিছু জ্বালিয়ে দিব। কাউকে জীবিত রাখবো না। আমার মৃত্যুর আগে সবাই মরবে বলে জোর আর্তনাদ করলো। পুরুষরা নাকি কাঁদে না, বিশেষ করে আবরার শিকদার প্রণয় তো কাঁদেই না। তার জীবনে কত ঝড় বয়ে গেছে, কিন্তু নিকৃষ্ট নরপিশাচ যন্ত্রণার শিকার হয়ে সে তার ভালোবাসা তাদের কাছ থেকে হারাতে আর চায় না। সে কাউকে ভয় পায় না। তার কাছের ভালোবাসার অর্থ একটাই, একটা ছোট্ট সুন্দর পুতুল। তার জন্য গোটা পৃথিবী উল্টো পাল্টা করে নিতে পারে সে। ভীষণ ভালোবাসে যে সে তাকে, যাকে বুকের পিঞ্জরায় লুকিয়ে রেখেছে, যার গায়ে কোনোদিনও একটা ফুলের টোকাও লাগেনি, লাগতে দেয়নি সে। সেখানে তার প্রাণ পাখিটা তার জন্য দিনের পর দিন কি ভীষণ যন্ত্রণায় কাতরাতো। যার প্রাণ পাখিটা কষ্ট পেতে দেখে তার ভেতরটা চলে পড়ে যেত, পা বিভূষিকায় ভাবতো সে। কিন্তু কোথায় তার রক্তচাপা? কষ্টগুলো পেত তার রক্তচাপা ভাবতেই তার শরীরটা আবারও শিউরে উঠল। হাজার থেকে হাজার গুণ বেশি যন্ত্রণা নিজের বুকে এখন অনুভব করছে। ভীষণ ইচ্ছে করছে নিজের প্রাণটা বুকে আগলে নিয়ে আদর করে বলে দিতে, আমি তো তোমারই আছি। কিন্তু সে তো করতে পারতো না। অসহায়ত্ব তাকে এমনভাবে ঝেঁকে ধরেছে যে তার প্রতিটা ভালোবাসা নেই। দিনের পর দিন তার সাথে ভালোবাসার অভিনয় করতে হচ্ছে। তার বুকের ভেতর হৃদয়ের সবটা জুড়ে একসাথে বাসা বেঁধেছে সত্যের ও ভীষণ রাতের জন্য নারীর আশ্রে পড়া দীর্ঘশ্বাস যখন তার বুকে পড়তো, বুকের ভেতরে কাটার মতোই ফুটে উঠতো প্রতিক্ষণ। সেই বিষ সেই প্রতিনিয়ত হজম করে নিয়েছিল। এটাই কি তার নিয়তি ছিল যে তা মেনে নিতে হবে? নিকষ কালো অন্ধকারে দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। বন্যপ্রাণীর ডাক, সব বড় বড় গাছের ছায়ায় পরিবেশটা ভুতুড়ে। প্রণয়ের চোখের কর্ণে সে অচরে নোনাচল করছে। শরীর ও মনের যন্ত্রণা যেন আবেশ করে তুলছে তাকে। কিছুটা এগিয়ে যেতেই পায়ে কিছু একটা ফুটলো। হাতে নিয়ে দেখলো হোয়াইট স্কিলাটার বসানো একটা বড় ঝুমকা। সেটা দেখেই প্রিয় তার কানের দেখেছিল। প্রিয় তা কখন কি পড়ে, কখন কি করে, তার প্রত্যেকটা বিষয় প্রণয়ের মুখস্থ। তাই এটা চিনতে ভুল হলো না। ফোনের ফ্ল্যাশ জ্বালানোই ছিল। নিচের দিকে তাকাতে দেখলো মাটিতে সেটা
দাগ। প্রণয় চোখ মুখ খিচে নিল, হিংস্রতা ফুটে উঠল। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজিয়ে দিল। প্রিয়তা গভীর জঙ্গলের মাঝখানে একটা পুরনো বাড়িতে চেয়ারে হাত পা বাঁধা, মুখে টেপ লাগানো। নীলাভ চোখ দুটো উপচে নোনাজল পড়ছে। একটা পুরো গ্যাং তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কয়েকটা ছেলে বিশ্রী মন্তব্য করছে। দ্বিতীয় ছেলেটি বলল, এই মালটা এখন খেয়ে দিতাম, কিন্তু ওকে এত তাড়াতাড়ি খাওয়া বারণ, আগে একটু পেটাতে হবে। এসব নোংরা কথাবার্তা শুনে প্রিয় আর তার গা ঘিন ঘিন করছে। সে যে এখন কিভাবে তার ইজ্জত নিয়ে ফিরবে এখান থেকে, এটাই ভেবে বা বুঝে পারছে না। এরপর হয়তো তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে মৃত্যুকে ভয় পায় না, সম্মান হারানোর ভয় তার বুকে আঁকড়ে ধরেছে। প্রিয়তার চোখ বন্ধ করে প্রণয়ের সুদর্শন মুখটা মনে করলো। তার বুকটা ভীষণ মনে পড়ছে। মন বলল, তুই আর তাকে কোনোদিনও দেখতে পাবি না রে। প্রথম ছেলেটা বেল্ট খুলে প্রিয়তার পিঠ বরাবর একটা বাড়ি দিল। নীল চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা জল। তুলতুলে দেহটা মনে হলো চিরে গেছে, রক্ত বেরিয়ে এলো। মুখও বন্ধ থাকায় মনে হলো সে নীল চোখ দুটো চিৎকার করছে। মুখ বন্ধ থাকার কারণে সেই চিৎকার বের হচ্ছে না। দ্বিতীয় ছেলেটা বলল, একবার আমি, আরেকবার বাড়ি মারলো। তৃতীয়বার আঘাত করার আগে একটা গুলি এসে তার শোল ভেদ করলো, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। সবাই একসাথে দরজার দিকে তাকালো। প্রণয়ের চোখ অসম্ভব লাল, মনে হচ্ছে রক্ত গড়িয়ে পড়বে। মুখোভয় কঠিন, সুদর্শন চেহারা বিভৎসময় ভয়ঙ্কর লাগছে। বাদামি বর্ণের চোখ দুটোর দিকে দেখতেই বুকের রক্ত জমে যাওয়ার উপক্রম। প্রিয়তা ক্লান্ত, নীলাভ চোখ দুটো সামনের দিকে। তার বিশ্বাস হচ্ছে না এই মানুষটা তার সামনে। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। ছেলেগুলো প্রণয়ের দিকে এগিয়ে এলো। প্রণয় এখনো ওদের মেরে ফেলতে চায় না, এদের স্পেশাল ট্রিটমেন্ট নিজের হাতে দিতে চায়। একটা নাক বরাবর 5টা ঘুষি মারলো, নাক ভেঙে রক্ত গড়িয়ে পড়লো। প্রণয় একের পর এক সব কয়টাকে পায়ে শুট করে দিল। সামনে তাকাতে হৃদয় যেন বন্ধ এলো। ভেতরের প্রাণ পাখিটা ছলৎ করে উঠল। তার প্রাণ ভোমরা প্রায় নিস্তব্ধ, নিবু নিবু অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। সে দেখতে পেল ওই নীলাভ চোখে হাজারো ভালোবাসার অভিযোগ। সঠিক সময় না আসার জন্য। প্রণয় এক পা দুপা করে প্রিয়তার সামনে বসলো। প্রিয়তা নীলাভ চোখগুলো দেখলো, ক্ষীণ হাসি, রক্ত জবা, এই জান পাখি, আমার দিকে চাও, এই দেখো আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই বলে কাঁপাতে মুখ থেকে টেপটা খুলে দিল। হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলে, আমি সরি জান, আমি সরি, আমি আসতে অনেক দেরি করে ফেলেছি, আমাকে তুই যা শাস্তি দিবি মাথা পেতে নেব বলে প্রিয়তাকে নিজের বুকে জাপটে ধরলো। সারা মুখে চোখে উন্মাদের মতো চুমু খেতে লাগলো। এই জোরে বুকের মাঝে চেপে ধরেছে, এক্ষুনি বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবে। প্রিয়তা চেয়ে আছে অবাক চোখে। মানুষটাকে এখানে তার অবিশ্বাসের মনে হচ্ছে না, আরো বিশ্বাসও হচ্ছে না মানুষের বলা কথাগুলো। প্রিয়তা নিজের দুর্বল শরীরটা নিয়ে প্রণয়ের বুকে আরেকটু সেটে গেল। কিছু সময়ের ব্যবধানে প্রিয়তা জ্ঞান হারালো। প্রণয়ের বুকটা একটু শান্ত হলো। মাথা ঘুরিয়ে হিংস্র দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকালো। তাতেই যেন ওদের প্রাণ ফুরুত করে বেরিয়ে যাওয়ার উপক্রম। প্রণয় প্রিয়তা নিস্তেজ ছোট্ট কোমল দেহটা কোলে তুলে নিল। প্রিয়তাকে নিয়ে বেরিয়ে গেল প্রণয় বেরিয়ে যেতেই শুদ্ধ এসে উপস্থিত হলো। শুদ্ধ প্রণয়ের মতোই একই রকম দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে। ভয়ে কাঁপছে তারা। শুদ্ধ ভয়ঙ্কর হিংস্র দৃষ্টিতে দেখে ওই দৃষ্টি পড়তে পড়তেই ছড়িয়ে গেল আরো হিংস্রতা। সে গিয়ে সে সামনে চেয়ারে পা তুলে বসে। অক্ষত কয়েকটা গালি দিয়ে বলে, তোদের কে পাঠিয়েছে? ছেলেগুলো চুপচাপ আছে দেখে শুদ্ধ একটার পর একটা মুখ বরাবর লাথি দিল। সে কোথায় বুঝতে পেরেছে এদের কে পাঠিয়েছে। তাদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এটা তাদের শেষ রাত, শেষবারের মতো আল্লাহকে ডেকে নে, কারণ তোরা নিজেও জানিস না কার কলিজায় হাত দিয়ে ফেলেছিস বলে সে চলে গেল। এতক্ষণ শিকদার বাড়ির পরিবেশ জমকালো ছিল, হয়ে উলুরে ভরা। সাদেক শালাশালিকে মিলে আড্ডায় মেতেছিল। বিয়ে মিটে যাওয়ার অনেকেই বাড়িও চলে গেছে, তবে তারপরেও বাড়িটায় যেন এখনো উৎসব মেতে আছে। রাত তখন একটা। পরিণীতা চিন্তায় গলা বেয়ে দর করে ঘাম ছুটছে, কারণ সে সারা বাড়ি খুঁজে প্রিয়তাকে কোথাও পায়নি। গত 5 ঘন্টা হলো প্রিয়তাকে সে সারা বাড়ি কোথাও পেল না। খুঁজে চলেছে
সে কাকে বলবে এই কথা, এই ভেবে সে অস্থির হয়ে গেল। কিছু ভেবে দাদানকে ফোন করতে গেল, কারণ আগে এই বাড়ির প্রিয়তা সব থেকে বেশি ভালোবাসতো বড় দাদান। কিন্তু এত রাতে বড় ভাইকে ফোন করতেও সংকোচ বোধ হলো। প্রণয় ওর নিজের মায়ের পেটের ভাই, সে ভাইয়ের মন বোঝে না এমনটা কিন্তু না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারও তো কিছু করার থাকে না। সে ভাবলো একবার দাদানকে গিয়ে ডাকবে, কিন্তু পহেলিকা কি মনে করবে ভেবে আর গেল না। সে এখন কি করবে? সে আবারও প্রণয়ের নম্বরে ফোন করলো। প্রণয়ের এক এক হাতে প্রিয়তা বুক জড়িয়ে ড্রাইভিং করছিল। বাবার বাবার বোনের ফোন আসতে দেখে বিরক্ত হলো, এক হাতে ফোনটা ধরলো। সে কিছু বলার আগে পরিণীত উদ্বিগ্ন হয়ে বলল, দাদান। প্রণয় বুঝলো বোনের কণ্ঠ কাঁপছে। প্রণয় বলল, কিছু বলবি? পরিণীতা বলল, দাদান, আমি প্রিয়কে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রণয় দীর্ঘশ্বাস পেল, খুঁজিস না, ও আমার সঙ্গে। পরিণীতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা সুইচ অফ করে ফেললো। নিজের বুকে অপার্থিব ব্যথা হচ্ছে তার। এই 22 মাস সময়টা তার 22 বছরের সমান দীর্ঘ হয়ে গেছে। প্রণয়ের কাছে মনে হচ্ছে কত বছর পর সে ময়ূর বুকে এক ফোঁটা শীতল জলে বৃষ্টি ধারা নেমেছে। কত শতবার যে ইচ্ছে হতো এই তুলোকে, দেহটাকে নিজের বুকে চেপে ধরতে, কিন্তু পারতো না। দীর্ঘশ্বাস বেরিয়ে আসতো নিজের অব্যক্ত আর্তনাদের জন্য, কিন্তু তার নিয়তি কি এমনটাই হওয়ার ছিল? এমনটা তো না হলেও পারতো। সেও তো প্রিয়কে পেলে পারতো। প্রিয় তার চুলের খোপা খুলে দীঘল কালো রশ্মি গাড়ির সিটে নিচে পর্যন্ত ঠেকেছে। প্রণয় গাড়ি ব্রেক করলো, চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে দিল, নাকের কাছে ধরলো। চুল থেকে ছুটে আসে সেই অতি সুমিষ্ট গন্ধ ভেসে আসছে, যা প্রণয়ের কাছে মাদক দ্রব্যের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না। প্রিয়তার নিস্তেজ মুখটা দেখে তার ভেতরটা পড়ে যাচ্ছে। আর দেরি করলো না, গাড়ি স্টার্ট দিয়ে 15 মিনিটের মধ্যে বাগবাড়িতে পৌঁছে গেল। একজন দারোয়ান ছুটে এসে গেট খুলে দিল। দোতলা বিশিষ্ট বাগান বাড়ি, চারপাশে জঙ্গল আর সবুজে ঘেরা। এর মাঝে মধ্যরাতে সবকিছুটা ভুতুরের মতো লাগছে। প্রণয় প্রিয়তাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। কেয়ারটেকার আর তার স্ত্রী অবাক চোখে তাকিয়ে। অন্যদিকে তাদের গোপন অবস্থায় কয়েকজন মিলে তুমুল ঝগড়া করেছিল। শুদ্ধের মাথায় শিরায় শিরায় রক্ত ফুটে উঠেছে, চোখ মুখ অস্বাভাবিক লাল। সে আর কোনো কিছু না ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কথা কথায় আছে না, দুর্বল জায়গায় আঘাত পেলে মানুষ হিংস্র হয়ে ওঠে। শুদ্ধের একই অবস্থা। সে মেয়েটিকে চুলের মুঠি ধরে বলে উঠল, তোর সাহস কি করে হয় আমার ভালোবাসায় হাত দেওয়ার? গলা টিপে ধরল। সাথে দুজন ছুটে এসে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তারা ভীষণ ক্ষেপে আছে, শুদ্ধ অশ্রব্য ভাষায় গালিগালিজ করছে। সামনে মেয়েটাকে ফুঁসে উঠে বলল, ওর জন্য আমি সব কিছু পেয়েও পাচ্ছি না। ও যদি না থাকে তাহলে সবকিছু আমার হবে, সর্বোপরি প্রণয় আমার হবে। আমি সবসময় প্রণয়ের চোখে শুধু ওর জন্যই ভালোবাসা দেখতে পাই, সহ্য হয় না আমার। শুদ্ধ একটা বিশ্রী গালি দিল। এজন্যই প্রণয় তোকে কোনোদিনও ভালোবাসেনি। এই কথাটুকু শুনে চোখ লাল হয়ে গেল। শুদ্ধ বলল, শালি, তোকে আমি সবকিছু পাইয়ে দিয়েছি, আর তুই আমার জানটাকে ধরে টানটানি করছিস। তোকে আমি খুন করে ফেলবো বলেই আবারও তেড়ে গেল। সবাই আড়ালে আটকালো। শুদ্ধ রাগে ঠোঁট কাঁপছে। সে বলল, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে এখানে আমার জায়গা প্রণয় নেই। না থাকলে এখন তোর হাল কি হতো তুই নিজের চেহারা দেখেও নিজেই চিনতে পারতি না। মেয়েটি রেগে বলল, ওই মেয়ের মাঝে কি এমন আছে যার জন্য সব পুরুষের মাথা নষ্ট হয়? কি এমন দেখেছে সবাই তার মাঝে? আমি কি কম সুন্দরী? শুদ্ধ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, কাক আজীবনই কাকই থাকে। কাক ময়ূরের পালক লাগালেই সে ময়ূর হয়ে যায় না। তুই হলি তেমন। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে, তুই হলি নিকৃষ্ট। আজকে যে ভুলটা করেছিস সেটা দ্বিতীয়বার করতে গেলে প্রমিস আমি তোকে মারবো না। প্রণয় শুধু সব সত্যিটা বলে দিব। এই কথাগুলো শুনে সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হলো যেন। প্রণয় যদি সবকিছু জেনে যায়, সেটা ভেবেই সে বিভীষিকাগ্রস্ত। এর মুখের এক্সপ্রেশন দেখে শুধু বাঁকা হাসি হাসল।
তার বুকে ভীষণ যন্ত্রণা হতে পারে সে আস্ত শয়তান, কিন্তু সেও তো মানুষ, তারও তো মন আছে। আর সেও তো আগে এমন ছিল না, নিজের ভালোবাসাকে নিজের করে না পাওয়ার জন্যই তো এতটা খারাপ হয়ে গেছে। এতটা খারাপ কেন? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কীটও হতে পারে না। প্রণয় তো একা ভালোবাসেনি, সেও তো ভালোবেসেছে, পাগলের মতো ভালোবেসেছে। তাহলে ভালোবাসা পাওয়ার অধিকার তো তারই থাকবে, অথচ প্রণয় তাকে কোনোদিনও তার প্রিয়তার পাশাপাশি ঘেঁষতে দিত না, সবার থেকে আলাদা করে লুকিয়ে রাখতো। ভালোবাসার যন্ত্রণা সে কত বছর তোপড়েছে, নির্ঘুম রাত পার করেছে, সেটা শুধু সেই জানে, আর তার আল্লাহ ভালো জানে। এতটা কষ্ট সহ্য করার পর ফাইনালি সে একটা সুযোগ পেয়েছে সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়ার। ভালোবেসে কে প্রণয়ের বুক থেকে কেড়ে নেওয়ার, নিজের বক্ষস্থলে আপন করে নেওয়ার, আর সেই প্রথম চালটাই চেলে দিয়েছে প্রণয়ের প্রতি তার একরাশ পরিমাণ বৃতৃষ্ণা। প্রণয়ের জন্য সে যতটা কষ্ট পেয়েছে, প্রণয় তার 1000 গুণ ফিরিয়ে দিবে। এমন অবস্থা করবে প্রণয়কে যে সে তার গলবিল দিয়ে উগরাতে পারবে না। সর্বশেষ এই নারীটিকে প্রণয়ের রক্ত জবাই থাকবে না, তার সুইটহার্ট হবে থমাসেই বলে বাঁকা হাসলো। আজকে সে প্রণয়কে এভাবে ছুটে যেতে দেখে কিছু একটা আন্দাজ করেছিল, তাই সে প্রণয়ের পিছু নিয়ে সবটা দেখেই প্রণয়ের এক এক আর্তনাদ, বুকের সুখের নিবাসের বৃষ্টি নামিয়েছে। শত্রুর ভালোবাসার জন্য ছটফট করতে দেখে যেন সুখ অনুভব হয়েছে, সেটা অনুভব করেছে। কিন্তু সে এখন কিছু না ভেবে চিন্তা করতে পারছে না। প্রণয় প্রিয়তাকে একঘরে নিয়ে গিয়ে বেডের ওপর শুয়ে দিল। কেয়ারটেকার স্ত্রীকে ডেকে ওয়ার্ডরোব থেকে একটা ওভারসাইজ টি শার্ট আর একটা শর্টস এনে দিয়ে বলল, ওকে চেঞ্জ করে দিন, আমি বাইরে আছি বলে সে বাইরে গেল। তিনি প্রিয়তার কাছে গেলেন। তিনি প্রিয়তাকে চেনেন, সে যে কর্তার মেয়ে, ভীষণ মায়াবী দেখতে মেয়েটা। কিন্তু এই সুন্দরী মেয়েটার কি হয়েছে জানতে ইচ্ছে হলো, কিন্তু প্রণয় শিকদারের কাছে কিছু জিজ্ঞেস করার দুঃসাহস তার নেই। তাই তিনি চুপচাপ মেয়েটার কাপড় পরিবর্তন করে দিল। তিনি কিছু একটা লক্ষ্য করে অবাক হলেন, কিন্তু নিচের কাছে মালিকদের ব্যাপার স্যাপারে নাক গলানো ঠিক না মনে করেই চুপ থাকলেন। ঘর থেকে বেরিয়ে প্রণয়কে বলল, বড় ভাই যান, আপা পনির কাপড় চেঞ্জ করা হয়েছে। প্রণয় ঘরে ঢুকতে থমকে গেল। তার কালো রঙের টি শার্ট প্রিয়তমার হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আর শার্টটা পায়ের গোড়ালি পর্যন্ত। গলার কোথায় 5 ফুট 1 আর কোথায় 5 ফুট 2, এমনিতেও তো হওয়ারই কথা। যাই হোক, মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। প্রণয় 1 পা 2 পা করে এগিয়ে এসে একদম পায়ের কাছে বসলো। হৃৎপিণ্ডটা যেন তার লাফাচ্ছে। সে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে বসে রইল। সে জানে কতক্ষণ অপলক তাকিয়েছিল সেই মায়াবী মুখের দিকে। জানা নেই প্রণয় ভাবলো তার মনে এত যে তৃষ্ণা, যতই দেখে এই তৃষ্ণা মেটে না। সে হাত বাড়িয়ে দিল প্রিয়তার গালে, নরম তুলতুলে গালটা স্পর্শ করলো। কেউ এতটা নরম হতে পারে? হ্যাঁ পারে, প্রণয়ের গাল। সে মুখ এগিয়ে নিল, ধীরে আর সময় নিল, ভালোবাসার স্পর্শকে দিল প্রিয়তার গালে। আগে এমন স্পর্শ নির্দ্বিধায় প্রিয়তা পেত, এখনো করে, কারণ তার বিশ্বাস মতে সবকিছু পাপ হলেও ভালোবাসা পাপ না। তার হৃদয়ে এই নারীর জন্য যে ভালোবাসা জমে আছে, তা এই নারীকে পানি গুলিয়ে খেয়ে দিলেও মন ভরবে না। পরপর সে চোখ বন্ধ করে চোখের পাতায় চুমু খেল। তাদের সম্পর্ক সামাজিক দূরত্বের বেড়াজালে আলোকবর্ষ, কিন্তু মনের দূরত্বের কাছে কোনো কিছুই না। তাই প্রণয় প্রিয়তা দুজনেই অনুভব করছে তাদের ভালোবাসার গভীরতা। প্রণয় আজ সারাদিন অনেক ক্লান্ত। রাতের ঘটনার সময় মনে হচ্ছিল এখনই সে মরে যাবে, কিন্তু এত কিছুর পর মেয়েটাকে এত কাছে থেকে দেখে বিষণ্ণতা যেন দূর হয়ে গেছে। প্রণয়ের এসব ভাবনার মাঝে প্রিয়তা পিটপিট করে তাকালো একটা দৃষ্টি। প্রণয় এক ঝটকায় দূরে সরে গেল, আগের ফর্মে ফিরে এলো। চোখ মুখ অনুভূতি শূন্য হলো। প্রিয়তা চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখে ছটফট করে উঠল। তার কান্নাগুলো দলা পাকিয়ে গেল। সে তখন কাঁদতে পারেনি, কিন্তু এখন এখন এই মানুষটাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নীলাভ চোখ দুটো ছলছল করে উঠছে। অত্যন্ত স্বাভাবিকভাবেই প্রণয় বলে উঠল, রক্ত যাবা? প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকালো। প্রণয় কিছু বোঝে ওঠার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়লো বলিষ্ঠ বুকে। প্রণয় একটু থমকালো। প্রিয়তার এই সেই ছোট্টবেলার মতো প্রণয়ের শার্ট খামচে ধরে জড়িয়ে কাঁদতে দেখে প্রণয়ের শার্টে নাকের পানি চোখের পানি মুছতে শুরু করে দিয়েছে। প্রিয়তার কান্না দেখে প্রণয়ের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বলতে ইচ্ছে করছে, এই মেয়ে শোনো, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। প্রিয়তা
শার্ট ছেড়ে পিঠ জড়িয়ে ধরলো, কিন্তু ভালোভাবে ধরে থাকতে পারলো না, একটু বেগ পেতে হলো। এই কান্নার মাঝে আজকের ভয়ের ছাপ নেই। গত 22 মাসের জমে থাকা কান্না যেন নোনা পানির স্রোত হয়ে নেমে আসছে। এই প্রায় 2 বছরে কত শত ইচ্ছে, আবদার, সব এই মানুষটার বুকে লুকিয়ে কাঁদার, কিন্তু সে পারেনি। ভীষণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা নিয়ে, কিন্তু আজ সে আর নিজেকে সামলাতে পারল না। বাহুবন্ধনে আবদ্ধ ছোট দেহটা তিরতির করে কাঁপছে, কান্নায় তীব্রভাবে হেঁচকে উঠে গেছে। প্রণয় যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে প্রিয়তার মাথাটা হাত দিয়ে আগলে রাখলো। ধীরে ধীরে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল। প্রিয়তা এতে অনেক কষ্ট পেল। মনে হলো, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রণয় ভাই, শুধু একটু কাঁদতেই চেয়েছিলাম, তাও দিলে না। আমার জন্য তোমার মনে সামান্য মায়াটুকুও নেই। তার ছেলের হাসি হেসে মনে মনে বলল, থাকার কথাও না। ভালোবাসা তো শুধু একার না, তুমি তো অন্য নারীর স্বামী। আমাকে কেন কাঁদতে দিবে তোমার বুকে? প্রণয় সরিয়ে দিল আলতো হাত তুলে, চোখ মুছে দিল, তারপর বলল, কিছু হয়নি তোর, আমি আছি, তুই রেস্ট নে, আমি আসছি বলে বাইরে চলে গেল। প্রিয়তা বালিশে মুখ গুজে ঢুকরে কেঁদে উঠল। রাত তখন 4:20। প্রণয় বাইরে এসে দরজার পাশে জোরে জোরে কয়েকটা ঘুষি মারল। মনে মনে বলল, যদি পারতাম তোর হাতে আমি আমার কলিজাটা তুলে দিয়ে বলতাম, যেখানে ছাই ছাড়া আর কিছু নেই। প্রণয় নিজেকে সামলালো। পাশের ঘর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আবার রুমে ফিরল। প্রিয়তা উপর হয়ে শুয়ে আছে, প্রণয়ের পাশে বসলো। ধীরে ধীরে টি শার্ট পিঠের দিকে একটু তুলল। ক্ষতগুলো চোখে পড়তে মস্তিষ্কের হিংস্রতা জেগে উঠল। সে যেন জামাটা তুলেই বুঝতে পারলো তার প্রিয়তা লাফিয়ে উঠেছে। প্রণয় শান্ত দৃষ্টি তাকিয়ে তার দিকে। প্রিয়তা চোখ নামিয়ে বলল, আমি পারবো। প্রণয় কপালে ভাঁজ ফেলে বলল, তুলে স্যাবলন লাগিয়ে প্রিয়তার হাতে দিল। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। সত্যি তো, সে নিজের পিঠ দেখবে কি করে, অথচ পিঠটা ব্যথার চেয়েও ব্যথা বেড়ে চলেছে। প্রণয় বলল, কি হলো লাগা? প্রিয়তা মাথা নিচু করে নিল। ওর থেকে তুলো নিতেই প্রণয় বলে উঠল, তুই এতটা বড় হয়ে যাসনি। প্রণয়ের কথার অর্থ বুঝতে পেরে প্রিয়তার মনে হলো ভেতরটা খামচে ধরেছে। সে মনে মনে তাচ্ছিলের হাসি হাসলো। সবকিছু কেন এভাবে বদলে গেল প্রণয় ভাই? যদি সেই ছোট্টবেলাটাই না যেত, বা মধুর দিনগুলো আবার ফিরে আসতো। এসব ভাবতে চোখ দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো প্রণয়ের হাতে। প্রণয় দেখলো কয়েক পলক প্রিয়তার চোখের দিকে। সে বুঝতে পারলো তার প্রিয়তমা কি ভাবছে। প্রণয় মনে মনে সম্মতি জানিয়ে দিল, ঠিকই বলেছিস। সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো, আগে চাইতে অনেক বেশি ভালোবেসে আগলে রাখতাম তোকে। না না, তোকে কি দূরে চলে যেতে দিতাম? কখনোই না। প্রণয় প্রিয়তার টি শার্ট তুলল। পিঠে পুরুষালী স্পর্শ পেতে প্রিয়তার হাত দুটো যেন অসর হয়ে এলো, শিরশির করে কাঁপতে লাগলো। অত্যন্ত ফর্সা পিঠ হওয়ায় আঘাতের দাগগুলো কালচে হয়ে আছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ভেতরে জ্বলন শুরু হলো প্রণয়ের। এবার আর প্রণয় সরিয়ে দিল না, আরো কাছে টেনে নিল প্রিয়তাকে। ধীরে ধীরে ক্ষতগুলো আর স্যাপ্রন লাগিয়ে টি শার্ট নামিয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে পড়ো রক্তজবা। প্রিয়তমার নীলাপ চোখগুলোতেই তাকালো, কিন্তু কোনো অনুভূতি দেখা পেল না। প্রিয়তা মাঝে মাঝে নিজের কাছে খারাপ মেয়ে মনে হয় নিজেকে। সে একটা বিবাহিত পুরুষের মাঝে ভালোবাসা খুঁজছে। এসব ভাবতেই তার চোখ বন্ধ হয়ে এলো অন্যদিকে। প্রণয় বাড়ির ছাদে দাঁড়িয়ে। ধীরে ধীরে সূর্যের আলো ফুটছে। পৃথিবীতে আরেকটা নতুন দিনের সূচনা হলো। কিছুদিন পর্ব দিতে পারিনি, এই জন্য আজকে একসাথে 2টো পর্ব দিলাম। আর আজকের পর্ব পড়ার পর হয়তো বা বুঝতে পারছেন যে কে কার সাথে বা কি সম্পর্ক। মানে এই গল্পটাতে হচ্ছে ক্যারেক্টার অনেক, তো এই জন্য প্রথম দিকে একটু প্যাচ লাগতেছে, কিন্তু উপন্যাসটা অনেক বড়। যখন আমরা ভিতরে যাব তখন হচ্ছে সব ক্লিয়ার থাকবে। যেমন পদ্ম, জবরদস্ত, নিশীথ, এগুলোর ক্যারেক্টারগুলো আমরা এখন মানে অনেক মনে আছে আমাদের। এটাও তেমন, মানে উপন্যাসটা অনেক বড়। তো সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা আরো গভীরে যাব তখন দেখবেন সব ক্যারেক্টার আপনাদের কাছে পরিচিত। যেমন এখন কিছু কিছু ক্যারেক্টার কিন্তু পরিচিত হয়ে গেছে। তো এর মধ্যে থেকে হচ্ছে যদি বলেন নায়ককে, তাহলে আমি বলবো যে হচ্ছে এই প্রণয়ই হচ্ছে নায়ক। এর সাথে আরেকটা ক্যারেক্টার আসবে, আমি অগ্রিম বলতে চাচ্ছি না, যখন হচ্ছে ওই জায়গায় আসবো তখন বলে দিব। মানে সাব নায়ক বা দুটো নায়কও বলতে পারেন, কিন্তু মূল নায়ক হবে হচ্ছে আপনার প্রণয়। আর যদি নায়িকার কথা বলেন তাহলে নায়িকা হচ্ছে প্রিয়তা।
তবে এটা হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে প্রিয়তাও হচ্ছে প্রণয়কে ভালোবাসে, প্রণয় প্রিয়তাকে ভালোবাসে, কিন্তু ওদের পরিবারের জন্য কিন্তু প্রণয়ের বিয়ে হয়েছে কার সাথে? বড় বোন প্রহেলিকার সাথে। আর প্রহেলিকা কিন্তু আসলে নায়িকা না, নায়িকা হচ্ছে প্রিয়তা আর নায়ক হচ্ছে প্রণয়। এখন এর মধ্যে অনেক কাহিনী হবে, সেটার জন্য গল্পটা শুনতে হবে। আর আজকের যে অ্যাটাকটা হলো, আই থিঙ্ক এই অ্যাটাকটা, এই যে মেয়েটা আছে এটা হয়তো বা প্রহেলিকা, আই এম নট শিওর, ধরে নিন না, তবে আমার মনে হয় প্রহেলিকা। আর যে অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপু ক্যারেক্টার বুঝতেছি না, তো ক্যারেক্টার হচ্ছে এটা মাথায় রাখেন শুধু, যে নায়ক প্রণয় আর নায়িকা প্রিয়তা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।